নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজ আপনাদের কাছে এই আসরে প্রথমবারের জন্য নিয়ে আসব এমন একজন সাহিত্যিককে, যিনি খুব স্বল্প কিছু সাহিত্য কীর্তি রেখে গেছেন, কিন্তু তাতেই তৎকালীন পাঠকদের কাছ থেকে এবং অন্যান্য সাহিত্যিকদের কাছ থেকে, যারা অনেকেই তাঁর বয়োজ্যেষ্ঠ, ভালোবাসা আর সম্মান আদায় করে নিয়েছিলেন। আজ অবশ্য সাধারণ পাঠক তাঁকে প্রায় ভুলতে বসেছে, কিন্তু অন্তত কল্পবিজ্ঞানের ভক্ত যাঁরা, তাঁরা নিশ্চয়ই তাঁর নামের সঙ্গে এখনও সুপরিচিত। তিনি দিলীপ কুমার রায়চৌধুরী। 1928 সালে জন্মগ্রহণ করেন দিলীপ রায়চৌধুরী। অন্য অনেক পরিবারের মতোই দেশভাগের পরে যাঁরা পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন এমন এক পরিবারে। দিলীপরা ছিলেন 4 ভাই বোন। দিলীপ নিজে বড় হন নিজের দাদামশাই ও দিদিমার কাছে বহরমপুরে। সেখানেই কলেজে কেমিস্ট্রিতে ডিগ্রি, তারপর কলকাতার সায়েন্স কলেজে স্নাতকোত্তর ডিগ্রি, তারপর কিছুদিন খড়গপুর আইআইটিতে গবেষণার পরে পাড়ি আমেরিকার আয়োবায়। পিএইচডি অর্জন করে 1957 সালে দেশে ফেরার পরে আইসিআইতে রসায়ন গবেষকের চাকরি আরম্ভ করেন। দিলীপ ছিলেন প্রকৃতপক্ষে বিজ্ঞান মনস্ক। শুধু নিজে যে তিনি বিজ্ঞানের ছাত্র এবং পরে পেশাদারী বৈজ্ঞানিক ছিলেন তা নয়, রসায়ন ছাড়া অন্য বিভিন্ন বিজ্ঞানের সীমানায় কি ঘটে চলেছে তার খবর রাখতেন। পাশ্চাত্য বিজ্ঞানভিত্তিক সাহিত্যেরও অনুরাগী ছিলেন। আবার সেই সঙ্গে ছিলেন সমাজ মনস্ক। সমাজতন্ত্রের প্রতি তাঁর শ্রদ্ধা ছিল। ভারতের কমিউনিস্ট পার্টির সঙ্গে তখনও যা অবিভক্ত যোগাযোগ ছিল। নিজে তৈরি করেছিলেন এবং সংশ্লিষ্ট ছিলেন তরুণ তীর্থ নামে এক সমাজসেবী সংস্থা, সুবিধাবঞ্চিত গ্রামীণ যুবাদের সাহায্যার্থে। বিয়ে করেছিলেন 1959 সালে। স্ত্রী অরুন্ধতীও উচ্চশিক্ষিত, আর্ট কলেজের স্নাতক, আকাশবাণীর সঙ্গীত শিল্পী। বিয়ের কবছর পরে 2 কন্যা সন্তানের জন্ম। আর এরই মধ্যে বাংলায় বিজ্ঞান নির্ভর ও কল্পবিজ্ঞানের গল্প রচনা শুরু। আমাদের পঞ্চম পর্বের শুরুতে পঞ্চম প্রত্যুষ এপিসোডে উল্লেখ করেছিলাম যে কল্পবিজ্ঞান সাহিত্যে সারা পৃথিবীতেই বিপ্লব ঘটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, আর বিশেষ করে বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। সেই বিপ্লবে বাংলা সাহিত্যের তরফ থেকে এগিয়ে এসেছিলেন প্রথমে প্রতিষ্ঠিত সাহিত্যিক বা শিল্পী, যাদের বিজ্ঞান বা বিজ্ঞানীদের প্রতি কৌতূহল আর শ্রদ্ধা ছিল, যাদের মধ্যে অগ্রণী এবং সবার অগ্রজ নিঃসন্দেহে প্রেমেন্দ্র মিত্র, তারপর সত্যজিৎ রায়। বাঙালি পাঠকদের কাছে এই দুজনের পরিচয় দেবার অপেক্ষা রাখে না। আমরা এদের সম্বন্ধে সামান্য কিছু বক্তব্য এর আগের বিভিন্ন এপিসোডে রেখেছি, আর এদের রচিত কল্পবিজ্ঞানের গল্প উপন্যাসও পাঠ করেছি। পরবর্তী ঢেউয়ে এসেছিলেন যারা পেশায় শিল্পী সাহিত্যিক নন, যারা জীবিকার্থে নিজেরাই বৈজ্ঞানিক। তাঁদের মধ্যে অগ্রণী ছিলেন অদৃশ বর্ধন, যার কথা বন্ধুবর রাজীব এর আগের একটি এপিসোডে বলেছে। অদৃশের একটি কল্পবিজ্ঞানের উপন্যাসও পাঠ করেছে। প্রসঙ্গত, সেই সময়ের ইংরেজি কল্পবিজ্ঞান সাহিত্যেও, যার প্রধান হোতারা বেশিরভাগই আমেরিকান, দেখি এই একই পরম্পরা। এই দ্বিতীয় তরঙ্গের কেউ কেউ আবার সাহিত্যে সাফল্য অর্জন করে পেশাদারী সাহিত্যিকই হয়ে যান, যেমন আমেরিকার আইজাক আসিমভ বা বাংলার অদৃশ বর্ধন বা অনীশ দেব। এই দ্বিতীয় তরঙ্গেরই বিশিষ্ট একজন দিলীপ কুমার রায়চৌধুরী। একেবারে আক্ষরিক অর্থেই প্রেমেন্দ্র মিত্র আর অদৃশ বর্ধনের হাত ধরেই দিলীপের কল্পবিজ্ঞান লেখা আরম্ভ। কল্পবিজ্ঞান লেখার দিকে তাঁর নিজের ঝোঁক ছিল তো বটেই, বোধহয় প্রতিটি কল্পবিজ্ঞান পাঠকেরই থাকে। দিলীপের লেখা প্রথম কল্পবিজ্ঞানের গল্প শিলাকান্ত, যেটি আজ পাঠ করব, তার পাণ্ডুলিপি প্রেমেন্দ্র মিত্রের কাছে কি করে পৌঁছেছিল তা আমার জানা নেই। সম্ভবত দিলীপ নিজেই পাঠিয়েছিলেন। অনুরাগী পাঠকরা প্রথম লেখক হয়ে ওঠার সময়ে নিজেদের প্রিয় প্রতিষ্ঠিত লেখকদের কাছে লেখা পাঠানোর রীতি চিরকালের। গল্পটি স্পষ্টতই প্রেমেন্দ্র মিত্রের বিশেষভাবে ভালো লাগে।
সেই সময়ে অদৃশবর্ধনের সঙ্গে একদিন প্রেমেন্দ্রের কথোপকথনে এই গল্পটির কথা প্রেমেন্দ্র বলেন। তখন 1964 সাল। তার আগের বছরেই অদৃশ প্রতিষ্ঠা করেছেন বাংলায় কেবলমাত্র কল্পবিজ্ঞানের পত্রিকা আশ্চর্য। যখন প্রসঙ্গ ওঠে যে বাংলায় মৌলিক সায়েন্স ফিকশনের গল্প খুব বেশি লেখা হচ্ছে না, তখন প্রেমেন্দ্র মিত্র শিলাকান্তের পাণ্ডুলিপি তুলে দেন অদৃশবর্ধনের হাতে। সেই আগস্টেই আশ্চর্য ম্যাগাজিনে প্রকাশ পায় গল্পটি এবং পাঠক সমাজে সমাদৃত হয়। তারপর জীবিকার আর তরুণ তীর্থের কাজের ফাঁকে ফাঁকে আশ্চর্য পত্রিকার নিয়মিত লেখক হয়ে ওঠেন দিলীপ রায়চৌধুরী। তা সত্ত্বেও দিলীপ রেখে গেছেন মাত্র একটি কল্পবিজ্ঞান উপন্যাস, 8-10টি কল্পবিজ্ঞানের গল্প, আর ভ্রমণ কাহিনী আর ছোটদের জন্য বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ মিলিয়ে আরও 8-10টি রচনা। শুধু তাঁর পরিবারের আর বন্ধুবর্গের নয়, বাংলা সাহিত্যেরও বিশেষ পরিতাপের বিষয়, মাত্র 38 বছর বয়সে 1966 সালে এনকেফালাইটিস রোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন এই বহুমুখী প্রতিভাধর বৈজ্ঞানিক সাহিত্যিক। বাংলা সাহিত্যের এই ক্ষতি প্রায় এই একই বয়সে সুকুমার রায়ের অকাল মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। দিলীপের অকাল প্রয়াণে প্রেমেন্দ্র মিত্র গভীর ক্ষোভের সঙ্গে লিখেছিলেন, একটি মহৎ জীবনের উপর যথেচ্ছ খেয়ালের এই আকস্মিক ছেদ টানার ভেতরে জীবন বিধাতার কী গভীর উদ্দেশ্য থাকতে পারে বুঝতে পারি না। অদৃশবর্ধন লিখেছিলেন, সব শেষ হয়ে গেল, একটা বিরাট প্রতিভার আকস্মিক মৃত্যু ঘটল। তাঁর অকাল মৃত্যুতে বাংলা সাহিত্যের নতুন ধারা সায়েন্স ফিকশনের অগ্রগতি যে বেশ খানিকটা ব্যাহত হল, তাতে সন্দেহ নেই। কিন্তু এই কটি সৃষ্টিতেই পাঠক সমাজের শ্রদ্ধা আর তারিফ আদায় করে নিয়েছিলেন দিলীপ রায়চৌধুরী, আর তার কারণ সেই লেখাগুলির সাবলীল উৎকর্ষ। পাঠক হিসেবে আমার নিজের দুটি কথা মনে হয়েছে। প্রথমত, এই গল্পের বিজ্ঞান সম্পূর্ণ নির্ভুল এবং বিজ্ঞানের খুঁটিনাটি দিয়ে গল্প ভারাক্রান্ত না করেও বিভিন্ন নিখাদ ডিটেল দ্বারা সমৃদ্ধ। আর গল্পের যে প্রধান ঘটনাবলী, তার যে বিবর্তন, তা প্রকৃতপক্ষে বিজ্ঞান নির্ভর। বিজ্ঞান এখানে শুধু লাগাম ছাড়া কল্পনার উপরে হালকা কিছু মুখরোচক পরিভাষার প্রলেপ নয়। আসলে দিলীপ নিজে বিজ্ঞানী হওয়ার ফলেই তিনি গল্প লেখার সময়ও বিজ্ঞানের প্রতি বিশ্বস্ত। পেশাদারী গবেষক হওয়ার ফলে তাঁর বিজ্ঞান জগতের সঙ্গে সক্রিয় যোগাযোগ ছিল। তিনি প্রতি বছর বিদেশে বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিতে যেতেন। বস্তুত সত্যজিৎ রায় যে বিশ্ব দরবারে স্বীকৃত বাঙালি বৈজ্ঞানিককে কল্পনা করেছিলেন, দিলীপ ছিলেন সেই বৈজ্ঞানিক স্বয়ং। দ্বিতীয়ত, এই লেখার ভাষা আশ্চর্য সাবলীল। এই লেখাকে অপেশাদারী লেখকের প্রথম কলম চালানো বলে মনে হয় না, বরং মনে হয় দক্ষ গল্প বলিয়ের নিপুণ হাতের কাজ। এহেন লেখকের অকালে প্রয়াণ তো সত্যিই খেদের কথা। তাই মনে হয় অন্তত এই কটি লেখা তো আমরা দিলীপের কাছ থেকে পেয়েছি, সেগুলি আমাদের সযত্নে রক্ষা করা উচিত। আর সেই জন্যেই আজ এই আসরে আপনাদের কাছে তাঁর লেখা উপস্থিত করতে পেরে খুবই ভালো লাগছে। তারপর বিচার আপনারাই করুন শ্রোতা বন্ধুরা। অনেক কথা হয়ে গেল, এবারে আরম্ভ করছি আজকের পাঠ। দিলীপ রায়চৌধুরীর বিজ্ঞানভিত্তিক গল্প শিলাকান্ত। এ জায়গাটা আমার ভারী ভালো লাগে। সমুদ্র যেন কবে আপন খেয়ালে এই পাহাড়ে ঘেরা নির্জন খাঁড়ির মধ্যে ঢুকে পড়েছিল, তারপর আর বেরোতে পারেনি। জোয়ারের সময় দুই পাহাড়ের মাঝখানে ওই সিংহ দুয়ারের মতো পথ দিয়ে হু হু করে জল ছুটে আসে। তারপর নিষ্ফল আক্রোশে সারাদিন পাথরের গায়ে মাথা খুঁড়ে মরে। জাহাজ কোম্পানির লোকেদের বুদ্ধি আছে। বন্দর অনেকটা দূরে, তবুও এই অঞ্চলের বিশেষ আকর্ষণের দিকে লক্ষ্য রেখে সাগরের মুখোমুখি একটা টিলার ওপর সুন্দর বিদেশি কায়দায় হোটেল বানিয়েছে।
বর্ষাকাল ছাড়া বাকি 8-9 মাস হোটেলটা লোকে গিজগিজ করে। জাহাজের যাত্রীরা ছাড়াও দূর দূরান্তের থেকে লোকেরা ছুটি কাটাবার জন্য এখানে আসে। বিশেষত অক্টোবর থেকে জানুয়ারি এখানে ঠাঁই মেলাই মুশকিল। অফিসের কাজে এ অঞ্চলে এলেই আমি এখানে উঠি। শহরের ভেতরে গরমে পচবার চাইতে এ ঢের ভালো। সঙ্গে অফিসের জিপখানা যতক্ষণ রয়েছে ততক্ষণ দূরের পথ আর গায়ে লাগে না। উপকূলে ছড়ানো কফি ও রবার প্ল্যান্টেশনেই আমার কাজ। এক দিনে 50 কি 100 মাইল ঘুরে আসি। তারপর সন্ধ্যায় হোটেলের পোর্টিকোতে যখন পা ছড়িয়ে নিম্বু পানি হাতে নিয়ে বসি, দূরে মাঝ সমুদ্রে জাহাজের আলোগুলো একে একে জ্বলে ওঠে। সেবার ঠিক করেছিলাম অফিসের কাজ শেষ করে দিন 7 ছুটি নিয়ে এই হোটেলটায় কাটাবো। অনেক দিনের একগাদা লেখার কাজ জমে রয়েছে। কলকাতায় আড্ডার নেশায় হয়েই ওঠে না। সেপ্টেম্বর মাস, কলকাতায় কাজের চাপ কম। স্নেহপ্রবণ ম্যানেজার এক কথাতেই রাজি হয়ে গেলেন। সবে বর্ষা শেষ হয়েছে, আবহাওয়া ভারী চমৎকার, সমুদ্রে চান করেও আরাম। রোদ্দুরে হাত পা ছড়িয়ে বসে থাকলেও গা পুড়ে যায় না। দিন কাটছে বেশ। হোটেলের লবিতে বসে সারা সকাল কলম কামড়াচ্ছি। 1 লাইন লেখা বার করে কার সাধ্য। কোনো রকমে আর মিনিট 15-20 কাটিয়ে দিতে পারলেই লাঞ্চ, তারপর খেয়ে দিয়ে দিব্যি তোফা এক ঘুম। হঠাৎ মনে হলো হনহন করে যেন এক পরিচিত ভদ্রলোক পাশ দিয়ে ডাইনিং হলের দিকে বেরিয়ে গেলেন। মিনিট 5 বাদেই সন্দেহভঞ্জন হলো। ঠিক ধরেছি, হলের এক প্রান্তে একটি ছোট টেবিলে আপন মনে খেয়ে চলেছেন আমাদের অতি পরিচিত অধ্যাপক সুশোভন বাবু। কি ব্যাপার, এখানে কি মনে করে স্যার? আমার দিকে না তাকিয়েই উনি বললেন, কেন, সমুদ্র কি আমাদের টানতে পারে না নাকি? কলেজ জীবন সে কবেকার কথা। আমাদের ছোট কলেজে পড়াতেন বলে ভুলেই গিয়েছিলাম সুশোভনবাবু একজন উচ্চশিক্ষিত মেরিন বায়োলজিস্ট। দেশে স্বাধীন হওয়ার কবছর বাদেই সরকারি সামুদ্রিক জীববিজ্ঞানের দপ্তরে যোগ দেওয়ার পর উনি আমেরিকার ম্যাসাচুসেটসের উডসহল ল্যাবরেটরিতে কাজ করে বেশ নামও করেছিলেন। এখন আন্তর্জাতিক সংস্থার চেষ্টায় সমুদ্রের তলদেশ সম্পর্কে যেসব গবেষণা চলছে, সুশোভনবাবু তার সঙ্গে বিশেষভাবে যুক্ত। সময় কাটাবার এরকম একজন অভাবিত সঙ্গী পেয়ে ভীষণ উৎফুল্ল হয়ে উঠেছিলাম। ভারতীয় নৌবাহিনীর চন্দ্রশেখর জাহাজখানাকে ছেড়ে দেওয়া হয়েছে ভারত মহাসাগরের উপকূলে গুরুত্বপূর্ণ গবেষণার কাজের জন্যে। সুশোভনবাবু সেই গবেষক গোষ্ঠীর প্রধান। সারাটা দিন জাহাজেই কাটান, কেবল খাওয়ার জন্য কিছুক্ষণ ফেরেন। কখনো কখনো দূরের পাড়ি হলে জাহাজেই কদিন কাটে। সন্ধ্যের পর একা একা হোটেলের লবিতে বসে কলকাতার প্লেনে সদ্য আমদানি স্টেটসম্যান কাগজখানায় চোখ বুলিয়ে দেখছি, এমন সময় সুশোভনবাবু এলেন। চান টান করে বেশ মেজাজ শরীফ বলে মনে হচ্ছে। মাফ করো সঞ্জয়, সকালে তাড়াহুড়োয় তোমার সঙ্গে ভালো করে কথা বলা হয়ে ওঠেনি। কিছু মনে করনি তো? না স্যার, আমি বুঝতে পেরেছি, কিন্তু কেবল ভাবছি কোথায় সেই ল্যাবরেটরি আর কোথায় জাহাজের ডেক। এ জীবন আপনার কেমন লাগছে স্যার? কোনোদিন পাহাড়ে চড়েছ সঞ্জয়? উঁচু পাহাড়ে চড়ার যে উত্তেজনা, মহাসাগরের তলায় ব্যাথিস্ফিয়ারে নেমে যাওয়া তার চেয়ে কম উত্তেজক নয়। আস্তে আস্তে গল্প জমে গেল। সুশোভনবাবু অদ্ভুত ভালো বলতে পারেন। সমুদ্রের রৌদ্রালোকিত ওপরতলার এবং একেবারে নিচেকার পাহাড় ও উপত্যকার মাঝখানেই মহাসাগরের সবচেয়ে অজানা অংশ। এই গভীর অন্ধকার রহস্যময় সাম্রাজ্যের সঠিক খবর সংগ্রহ করাই এই শতাব্দীর ওশেনোগ্রাফারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটু ভেবে দেখলেই বুঝতে পারবে সঞ্জয়, এই রহস্য ভেদ করার কাজে আমাদের ক্ষমতা কতটুকু। ডুবুরিরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে 300 ফুট পর্যন্ত যেতে পারে। বিশেষ হেলমেট ও রবারের পোশাক পরে মেরে কেটে নয় ওটাকে বাড়িয়ে 500 ফুট করা গেল। কিন্তু সূর্যের আলো যেখানে ঢোকে না, সেই নিরন্ধ্র অন্ধকারের রাজ্যে যেতে গেলে ব্যাথিস্ফিয়ার ছাড়া গতি নেই। প্রায় 30 বছর আগে 2 জন আমেরিকান প্রায় 1/2 মাইল পর্যন্ত ব্যাথিস্ফিয়ারে নামতে পেরেছিলেন। তার চেয়ে উন্নত ধরনের স্টিল স্ফিয়ার এখন তৈরি হয়েছে যাতে আরও তলায় যাওয়া যায়। আচ্ছা, এক কাজ করা যাক, তুমি কাল আমার সঙ্গে চলো না, আমাদের জাহাজটা দেখে আসবে। ব্যাথিস্ফিয়ার ছাড়া আমাদের আরও ইন্টারেস্টিং যন্ত্রপাতি আছে। সমুদ্রতলের জন্য উন্নত ধরনের ক্যামেরা,
প্রতিধ্বনি যন্ত্র, অ্যাস্ক্যানিয়াগ্রাফ, সমুদ্রের গ্র্যাভিমিটার, যা দিয়ে কিনা সমুদ্রের তলাকার মাধ্যাকর্ষণের তারতম্য বুঝতে পারি, এইসব নানা যন্ত্র। কাল সকালেই চলো, কেমন? রাত হয়ে গেছে, চলো খেয়ে নেওয়া যাক। ভীষণ উৎসাহিত হয়ে পড়লাম। এ যে মেঘ না চাইতেই জল, ছুটি কাটাবার এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে। চুলোয় যাক লেখা। উত্তেজনায় রাত্রিরে ঘুম এলো না। সকাল এখানে দেখবার মতো। পাহাড়ের ওদিকটা দিয়েই আমাদের ঘুরে যেতে হবে। ওদের জাহাজটা হারবার থেকে প্রায় মাইল 10 দূরে নোঙর করা হয়েছে। সমুদ্রের কোল ঘেঁষে অপূর্ব মসৃণ পথ। ডাইনে সমুদ্রের দিকে যত দূর নজর যায়, দু একটা সিগাল ছাড়া আর কিছুই চোখে পড়ে না। খালি এক পাশে একটি আলোক স্তম্ভ সকালের কাঁচা রোদে চিকচিক করছে। চন্দ্রশেখর জাহাজের কাছাকাছি আসতেই সুশোভনবাবু নিস্তব্ধতা ভঙ্গ করে বললেন, তোমাকে যে নিয়ে যাচ্ছি সঞ্জয়, এটা সম্পূর্ণ নিজের দায়িত্বে। ওখানে আমার অ্যাসিস্ট্যান্ট অমরেশ তোমার সহপাঠী ছিল, সে ছাড়া আর কেউ তোমাকে চেনে না। সরকারি ঝামেলা এড়াতে তোমাকে সদ্য আমেরিকা প্রত্যাগত ডক্টর বোস বলে পরিচয় দেব। ওদের কাছে তুমি একজন নামকরা বৈজ্ঞানিক বলেই প্রতিভাত হবে। কাঠের সিঁড়ি বেয়ে অনেকটা উঠতে হলো। জাহাজের ডেকে দু একজন সাধারণ খালাসি ঘষা মাজা করছে। এছাড়া প্রাণের আর বিশেষ সাড়া নেই। কেবিনের মধ্যে ঢুকে দেখি কে একজন কানে হেডফোন লাগিয়ে কি শুনছে, এবং তাকে ঘিরে প্রায় জনা 10-15 মানুষ চিন্তিত মুখে দাঁড়িয়ে। ভিড়ের মধ্যে অমরেশকে চিনতে কষ্ট হলো না। সে আমাকে বিশেষ লক্ষ্য না করে সুশোভনবাবুর দিকে এগিয়ে এলো। তার গলায় ঈষৎ উত্তেজনার আভাস। স্যার, কি এক অদ্ভুত আওয়াজ আসছে হাইড্রোফোন মারফত। কখনো মনে হচ্ছে ক্রুদ্ধ পশুর গর্জন, কখনো মনে হচ্ছে বাঁশঝাড়ে আগুন লেগেছে, কাঁচা বাঁশ ফাটার আওয়াজ। সুশোভনবাবু একটু বিরক্ত হয়ে বললেন, এখানে এত ভিড় কেন? তোমরা সকলে যে যার কাজে যাও। গোয়েল, প্লিজ হেডফোনটা আমাকে দাও। আস্তে আস্তে কেবিন খালি হয়ে গেল। সুশোভনবাবু হেডফোন কানে দিয়ে চিন্তিত মুখে মাঝে মাঝে কি যেন নোট করতে লাগলেন। কিছুক্ষণ পরে হেডফোনটা নামিয়ে রেখে জিজ্ঞেস করলেন, অমরেশ, যেখানে হাইড্রোফোনটা রয়েছে তার গভীরতা কত হবে? স্যার, 50 ফ্যাদামের বেশি হবে না। মাত্র? ভাবিয়ে তুললে তো। আওয়াজটা কোনো বড় সড়ো সামুদ্রিক জীবের হলে আমরা আগে জানতে পারতুম, কারণ ইকো সাউন্ডিংয়ে তাহলে দুটো প্রতিধ্বনি আসতো। আচ্ছা, ও জায়গাটার টোপোগ্রাফি আমরা কি জানি? স্যার, ওই টোপোগ্রাফিক্যাল ম্যাপটা আমরা কালকেই শেষ করেছি। যেখানে জাহাজটা আছে সেটা মহাদেশের ঢালু অংশের প্রান্তে। এরপরে অগভীর অংশটা খুবই এবড়ো খেবড়ো। অবশ্য 50 কিলোমিটার এগোলে সেটা মসৃণ হয়ে গেছে। আমি বিস্মিত হয়ে ওদের ম্যাপটা দেখছিলাম। ভীষণ খেটেছে বলতে হবে। উপকূল থেকে 500 কিলোমিটার পর্যন্ত সমুদ্রতলের খুঁটিনাটি অনেক কিছু জেনে ফেলেছে। কোথায় কী ধরনের সেডিমেন্ট আছে, সেডিমেন্টের তলায় কী ধরনের পাথর, সবই এক ঝলকে বোঝা যায়। ঘণ্টা 2-3 কাটাতেই বুঝলাম সুশোভনবাবু আমার অস্তিত্ব বেমালুম ভুলে গেছেন। সেই যে কখন একবার কফি খেতে খেতে দু একজনের কাছে আমাকে ডক্টর বোস বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তারপর একেবারে নিজের কেবিনে। আমিও ওকে বিশেষ ঘাঁটাতে সাহস পাচ্ছি না। জাহাজের ডেকে অবশ্য বিশেষ খারাপ লাগবার কথা নয়। একটা ডেক চেয়ারে বসে উপভোগ করছি সমুদ্রের হাওয়া। দূরে কয়েকটা জেলে ডিঙিতে নুলিয়ারা জাল ফেলে মাছ ধরছে। হঠাৎ লক্ষ্য করলাম দূরের একটা ডিঙিতে যেন কিসের একটা উত্তেজনা। একটি নুলিয়া তার পাশের সঙ্গীকে নিয়ে কি একটা অজানা ভয়ে যেন বিপর্যস্ত। পাশের কেবিনে গোয়েল ছিল। ওর সঙ্গে ইতিমধ্যেই আমার আলাপ হয়ে গিয়েছিল। ওকে বললাম, গোয়েল, প্লিজ বাইনোকুলারটা একবার দেবে? বাইনোকুলার লাগিয়ে দেখি ইতিমধ্যে নুলিয়ারা হাত নেড়ে ওদের আশপাশের বেশ কিছু সঙ্গী সাথীদের জড়ো করেছে। সবাই মিলে ঝুঁকে পড়ে নৌকোর খোলের মধ্যে কি যেন দেখছে। কৌতূহল আর রাখতে পারলুম না। ডেকে লাইফ বোটের অভাব নেই, নাবিক লস্কর নিতান্ত কম নয়। সোজা গিয়ে সুশোভনবাবুকে বললাম, স্যার, চুপচাপ বসে আছি, আপনি যদি অনুমতি দেন তবে 2 জন লোক নিয়ে একটা নৌকায় কিছুক্ষণ ঘুরে আসি। সুশোভনবাবু অন্যমনস্কভাবে বললেন, সে তো ভালোই, কিন্তু বেশি দূরে যেও না। আর একটা কথা, 4টের আগেই ফিরে এসো, কারণ তোমার সঙ্গে হোটেলে ফিরে গিয়ে আমাকে কয়েকটা ট্রান্সকন্টিনেন্টাল টেলিফোন করতে হবে। জেলেদের নৌকোটাকে ধরতে 20 মিনিটের বেশি সময় লাগলো না। সমুদ্র যেন শান্ত হ্রদ। মাল্লারা ওদের ভাষা জানে। সরকারি জাহাজ থেকে দেখতে এসেছি শুনে
ওরা সসম্ভ্রমে সরে দাঁড়ালো। যা দেখলাম তা কোনোদিন কল্পনাও করিনি। একটা অবিশ্বাস্য মাছ, না জন্তুও বলা যায়, প্রায় 5 ফুটের মতো লম্বা হবে, বিচিত্র ধরনের উজ্জ্বল নীল আঁশ, এক অস্বাভাবিক বিরাট মাথা, তাছাড়া পাখা ল্যাজ সব মিলিয়ে যেন প্রাগৈতিহাসিক কাহিনীর পাতা থেকে উঠে এসেছে। দেখলে গা শিরশির করে। মাল্লাদের বললাম, ওদের বুঝিয়ে দাও সরকার এ মাছ কিনে নেবে। এরকম হিংস্র জীব ওদের কাছে থাকা ঠিক নয়। মাছটা তখনও অল্প অল্প নড়ছে। ওটাকে জাল মুড়ি দিয়ে লাইফ বোটে তুলতে 4 জন লোক হিমশিম। অবশ্য জাহাজের উপরে তুলতে বেগ পেতে হলো না, ভাগ্যে ছোট ক্রেনের বন্দোবস্ত ছিল। ইতিমধ্যে ডেকে এক উৎসুক ভিড়। কখন কে যেন সুশোভনবাবুকে খবর দিয়েছে। তিনি ভিড় সরিয়ে এসে থমকে দাঁড়ালেন, যেন ভূত দেখেছেন। অস্ফুট স্বরে তাঁর মুখ দিয়ে বেরিয়ে এলো, মাই গড, শিলাকান্ত! 6 কোটি বছর আগে এদের যে ফুরিয়ে যাওয়ার কথা। সকলে প্রায় 5 মিনিট বিস্ময়ে পক্ষাঘাতগ্রস্ত স্থাণু। হঠাৎ সুশোভনবাবুর গলার আওয়াজে সম্বিত ফিরল, শিগগির, এটা এখনো বেঁচে আছে, আর কয়েক মিনিটের মধ্যে হয়তো মারা যাবে। তার আগে নিয়ে চলো জাহাজের অ্যাকোয়ারিয়ামে। এ জাহাজে যে এত সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম আছে কে জানত। তার জলের তাপমাত্রা দরকার মতো বাড়ানো কমানো যায়। এই অদ্ভুত জীবটার প্রয়োজন অনুযায়ী পরিবেশ সৃষ্টি করতে খুব বেশি সময় লাগলো না। তখন মাছটা আবার স্বাভাবিকভাবে চলাফেরা করতে লাগল। বেশ কয়েক জোড়া উৎসুক চোখ ওর দিকে সে সময় নিবদ্ধ। এতক্ষণ লক্ষ্য করিনি, অ্যাকোয়ারিয়ামের মধ্যে একটা ছোট হাইড্রোফোন লাগানো। সুশোভনবাবুর কানে হেডফোন, এবং তার মুখের চেহারায় যেন কোনো এক দুরূহ সমস্যা সমাধানের আনন্দের চিহ্ন। হোটেলে ফিরে যাওয়া আর হলো না। সারাটা বিকেল সারাটা রাত ধরে ওরা শিলাকান্ত সম্পর্কে নানা পরীক্ষা নিরীক্ষা চালালেন। মেটাবলিজম, রেসপিরেশন রেট, এরকম আরও কত কী সব জৈব রাসায়নিক ব্যাপার। সে রাতে কারোরই ভালো করে ঘুমানো হলো না। ভোরবেলায় দেখি বিরাট তোড়জোড় চলেছে। যে জায়গায় হাইড্রোফোন মারফত ওইসব বিচিত্র আওয়াজ আসছিল সেখানে ব্যাথোস্ফিয়ার নামিয়ে দেখা হবে। কি করে যে ওই ব্যাথোস্ফিয়ারের যাত্রী হওয়া যায় তাই ভাবতে ভাবতে আস্তে আস্তে সুশোভনবাবুর কেবিনের দিকে গেলাম। কেবিনের দরজা ভেজানো ছিল। নক করতেই আওয়াজ এলো, কামেন। ও তুমি? দেখো কি কাণ্ড! ছুটিতে বেড়াতে এসে তুমি কিসের মধ্যে জড়িয়ে পড়লে? যাই হোক ডক্টর বোস, জাহাজের প্রত্যেকটি কর্মীর কাছে তুমি এখন একজন অত্যন্ত নামী লোক। তোমারই আগ্রহে আমরা বিবর্তনের একটা হারানো সূত্র খুঁজে পেয়েছি। আমি একটু লজ্জিত হয়ে পড়লাম। সে কি কথা স্যার, আমি আবার কি করলুম? এটাকে চিনতে পারা তো খুব সহজ কথা নয়। সেটা ঠিকই। যদিও পৃথিবীর বহু মিউজিয়ামে শিলাকান্তের ফসিল সংগৃহীত হয়েছে, আগে কেবলমাত্র 2 বার সজীব প্রাণীর দেখা পাওয়া গেছে। প্রথমে 1938 সালে দক্ষিণ আফ্রিকার উপকূলে। সেবার যে জেলের দল ওই জীবটিকে ধরেছিল, বিজ্ঞানীরা খোঁজ পাওয়ার আগেই তারা ওটাকে কেটে কুটে শেষ করে ফেলে। তারপর 1952 সালে মাদাগাস্কারের কাছে যেটিকে পাওয়া যায় তার সম্পর্কেও পুরো গবেষণা হয়নি। আমরা জানি ফসিলের হিসেবে অন্তত 6 কোটি বছর আগে এরা নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু অন্তত 30 কোটি বছর আগেও যে এদের পূর্বপুরুষরা প্রাগৈতিহাসিক সমুদ্রে বিচরণ করত এ কথা জোর দিয়ে বলা যায়। সেদিক থেকে এরা ডাইনোসরদের চেয়েও বয়সে বড়। শিলাকান্ত কথাটার অর্থ হল ফাঁপা মেরুদণ্ড। এই জাতের মাছ থেকেই যে সব রকমের মেরুদণ্ডী জীব, খেচর, ভূচর, উভচর উদ্ভূত হয়েছে, একটু খুঁটিয়ে দেখলেই সেটা আমরা বুঝতে পারব। লক্ষ্য করে দেখেছ, ওটার পাখনাগুলো ঠিক অন্য মাছের পাখনার মতো নয়, বরং কতকটা হাঁসের পায়ের মতো, যেন এখনই উঠে আসবে ডাঙায়। অগভীর জলে ওদের পাওয়া গেলে বিস্মিত হওয়ার কিছু নেই। তবে আমার প্রশ্ন হলো এই যে একটা শিলাকান্ত ধরা পড়ছে, এদের সত্যিকারের আস্তানা কোথায়? সমুদ্রের এত ওপর তলাকার বাসিন্দা ওরা নয়। সেটা ওদের গায়ের আঁশের রং, নিঃশ্বাস প্রশ্বাসের ধরন ধারণ দেখলেই বোঝা যায়। কিন্তু এখন আমাকে থামতে হবে। ব্যাথোস্ফিয়ারে নামার জন্য তৈরি হতে হবে। তা বেশ তো, তুমিও চলো না। বাইরে বেরিয়ে দেখি শিলাকান্তের গল্পে এত তন্ময় হয়েছিলাম যে বুঝতে পারিনি জাহাজ নোঙর তুলে কত দূরে চলে এসেছে। জাহাজের প্রপেলারের ঘায়ে সাগর ফেনায় ফেনা, গাংচিলেরা জাহাজের গায়ে ভিড় করেছে খাবারের লোভে।
কত দূরে এসে যে জাহাজের গতি মন্থর হলো তা বলতে পারি না। সূর্য তখন প্রায় মাথার ওপরে, ঝাঁ ঝাঁ করছে রোদ। ব্যাথিসফিয়ারের ভেতরকার বন্দোবস্ত ভারী চমৎকার। শীতাতপ নিয়ন্ত্রিত, বসবার আসন পুরু গদি মোড়া, টেলিফোন, লেখার ডেস্ক, একপাশে সবই ব্যবস্থা আছে। প্রথমে সিঁড়ি বেয়ে ঢুকে গেল অমরেশ। ভেতর থেকে সংকেত দেওয়ার পর সুশোভনবাবু, আমি ও রহমান বলে আরেকটি অ্যাসিস্ট্যান্ট একে একে ঢুকলাম। শুনতে পেলাম প্রেশারাইজড ঢাকনাটা ওরা বাইরে থেকে সশব্দে বন্ধ করে দিল। এরপর ভেতরে এয়ার কন্ডিশনারের ঝিঁঝি পোকার ডাকের মতো আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। কয়েক মিনিটের মধ্যেই উইঞ্চ লিফটে আমাদের ব্যাথিসফিয়ার নামতে শুরু করল। দেখি হাতঘড়িতে তখন প্রায় বেলা 12টা। সুশোভনবাবু আগে একবার বলেছিলেন 4টের আগে ওপরে উঠে ওকে আজ রাত্রিরের মধ্যেই হোটেল ফিরতে হবে। আস্তে আস্তে ব্যাথিসফিয়ারের জানলায় সূর্যের আলো মিলিয়ে গেল। তবুও দেখি এক তীব্র লাল আভা জেগে রয়েছে। এখানে ওখানে দু একটা সামুদ্রিক মাছ, কখনো বা ভাসমান শ্যাওলা। তারপর হঠাৎ কোন জাদুমন্ত্রে যেন সেই লাল আভা অদৃশ্য হলো। পাশে মিটারে দেখি নেমেছি মাত্র 200 ফুট। বাইরে এখন নীল সবুজ মেশানো গাঢ় শীতল এক ভয়ের রাজ্য। ব্যাথিসফিয়ারের তীব্র আলোয় কখনো মাছের ঝাঁক ত্রস্তভাবে দ্রুত গতিতে এদিক থেকে ওদিকে চলে যায়। কত রকমের মাছ, কোনোটা কাচের মতো স্বচ্ছ, এক্সরে ছবির মতো অশরীরী, আবার কোনোটার বা হাঙরের মতো ধারালো দাঁত। ওই যে ওগুলো এরোওয়ার্ম, তার পাশেরগুলো কম জেলি, সুশোভনবাবু বলে যেতে লাগলেন। আমাদের দৃষ্টি চুম্বকের মতো জানলায় আঁটা। শৈশবের অনেক প্রশ্ন চুপি সাড়ে মাথা চাড়া দিতে লাগলো মনের মধ্যে। মাছ কি করে গভীর সমুদ্রের তলায় অত চাপ সহ্য করে বেঁচে থাকে? অক্সিজেনই বা পায় কোথা থেকে? একবার ভাবি সুশোভনবাবুকে জিজ্ঞেস করব, কিন্তু সাহস পাই না। উনি একেবারে নিমগ্ন হয়ে গেছেন। হঠাৎ অ্যালার্ম ঘণ্টির ঝনঝন আওয়াজে আমরা সকলেই সচকিত হয়ে পড়লাম। কি ব্যাপার, কোনো ডুবো পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগলো নাকি? তাই বা কি করে হয়? অমরেশ তো সর্বক্ষণ রেডারের সামনে বসে কন্ট্রোল করছে আর ওপরে গোয়েলকে নির্দেশ দিচ্ছে। এদিকে এমার্জেন্সি ল্যাম্পটা দপদপ করে কি যেন জানাতে চাইছে। কুইক অমরেশ, গোয়েলকে বলো আমাদের সাউথ ওয়েস্টে সরিয়ে নিতে। আমরা নিশ্চয়ই কোনো বড় মাছের সঙ্গে ধাক্কা খেয়েছি। এটা ডুবো পাহাড়ের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে, কারণ অনেক মাছের লেজের ঝাপটায় পুরু ইস্পাতের পাতও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সুশোভনবাবুর ধারণা নির্ভুল। কয়েক মিটার সরে যেতেই সার্চলাইটের আলোয় পরিষ্কার দেখতে পেলাম সেই বিচিত্র উজ্জ্বল নীল মাছ শিলাকান্ত। অকস্মাৎ ধাক্কা লাগায় চোখ থমথমে ক্রুদ্ধ। দেখুন স্যার, ওটা কোনো গর্ত থেকে বেরিয়েছিল, আবার সেখানে ঢুকে যাচ্ছে। অমরেশ প্রায় চেঁচিয়ে উঠল। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে গর্তের মধ্যে প্রাগৈতিহাসিক মাছটা ঢুকছে সেটা একটা ডুবো আগ্নেয়গিরির গহ্বর। কবে কোন সুদূর অতীতে এই আগুন পাহাড়ের আগুন নিভে গিয়েছিল কে জানে। সার্চলাইটের তীব্র আলোয় দেখা গেল গহ্বরের মুখটা যথেষ্ট বড়, প্রায় 20 ফুট ব্যাসের একটা বৃত্ত। শিলাকান্তটা মিলিয়ে যাওয়ার পর সূচিবেদ্য অন্ধকারে আর কোনো প্রাণের সাড়া নেই। অনেকক্ষণ আমরা নিস্তব্ধ হয়ে কাটালাম। সকলের মনে একই প্রশ্ন, গহ্বরের মধ্যে আমরা ঢুকব কি না। তাকিয়ে দেখি সুশোভনবাবু গভীর চিন্তামগ্ন। অবশেষে স্তব্ধতা ভঙ্গ করে উনি বললেন, আমাদের নিচে নামতে হবে। রিস্ক কিছুটা আছে, কিন্তু নাটকের শেষ দৃশ্য দেখতে হলে এছাড়া আর উপায় কি? কিছু না জানিয়ে গোয়েলকে খুব শান্তভাবে গাইড করো অমরেশ। গহ্বরের মুখ বরাবর ব্যাথিসফিয়ার ধীরে ধীরে নামতে শুরু করল। 2500 ফুট, 2700 ফুট। আরও কিছু দূর এগোনোর পর অন্ধকার যেন তরল হল। কোথা থেকে যেন আলো আসছে। অস্পষ্ট দেখা যাচ্ছে ছোট গাছপালায় ভর্তি পাহাড়, কিন্তু সে গাছপালা পৃথিবীর কোনো পরিচিত চৌহদ্দির নয়। পাহাড়গুলো ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় সেগুলো গ্রানাইটের নয়, যেন প্রবালে পূর্ণ। আরও বোঝা যায় সেখানে স্বচ্ছ স্ফটিকের মতো অসংখ্য তারা মাছ রয়েছে। তাদের দেহ থেকে বিচ্ছুরিত আলো কেমন এক আলো আঁধারি ভৌতিক অবস্থার সৃষ্টি করেছে। প্রবাল ও অন্যান্য সামুদ্রিক গাছপালা দেখলে মনে হয় সমুদ্র এখানে খুব ঠান্ডা নয়।
সুশোভনবাবু হঠাৎ উত্তেজিতভাবে বলতে আরম্ভ করলেন, এ কি, আমরা একেবারে প্রাগৈতিহাসিক পরিবেশে এসে পড়েছি। ওই তো দেখো, কাঁকড়ার মতো ওগুলো ক্রাস্টেসিয়া গ্র্যান্টোলাইট, আরও কত কি। রুদ্ধশ্বাসে আমরা তখন দেখছি চোখের সামনে দিয়ে সিনেমার ছবির মতো সরে যাচ্ছে অসংখ্য অচেনা সামুদ্রিক প্রাণী, কোনোটার পুরু আঁশ, কোনোটা বুকে হাঁটা চিংড়ির মতো সাঁতারু, কপালের মাঝখানে একটা বিরাট ভয়াল চোখ। সমুদ্রের ওপর তলায় যা ভাবা যায় না সেই সব অবিশ্বাস্য জীব। অমরেশ, লক্ষ্য করো, প্রাণীগুলো যেন পূব দিকে চলেছে কোনো এক অন্তঃশিলা স্রোতে ভর করে। জলের টেম্পারেচারটা একবার দেখো তো। অমরেশ অনেকক্ষণ মন দিয়ে কি সব মিটার যেন দেখল, তারপর চেঁচিয়ে উঠল, গুড হেভেন স্যার, 70°C! আর নামাটা কি? ওর মুখের কথা মুখেই রয়ে গেল। দিগন্তে কোথায় যেন একসঙ্গে 100টা বাজ পড়ল। কি হয়েছে কিছু বুঝে ওঠার আগেই চারদিকে যেন প্রচণ্ড আলোড়ন। প্রাথমিক বিমূঢ় ভাবটা কাটিয়ে দেখি আমরা সকলেই ব্যাথিস্ফিয়ারের চারিদিকে ছিটকে পড়েছি। মাথাটা কেমন ঝিমঝিম করছে, মনে হচ্ছে ব্যাথিস্ফিয়ারের ইস্পাতের দরজায় বিরাট এক গহ্বরের সৃষ্টি হয়েছে, সেখান দিয়ে জল ঢুকছে কুলকুল করে, ক্রমে সেই জল যেন আমার মাথা বেয়ে আমার মধ্যে ঢুকছে। হাত দিয়ে দেখি জল নয়, রক্ত, পড়ে গিয়ে চোট পেয়ে কেটে গেছে। সেই চেতন অর্ধচেতন অবস্থার মধ্যেই দেখলাম সমুদ্রের তলা থেকে বিস্ফোরণের বেগে উঠে আসছে ধোঁয়ার কুণ্ডলীর মতো উৎক্ষিপ্ত মাটি, পাথর। পাহাড়ের প্রান্ত থেকে ভয়ার্ত চিৎকার করতে করতে ছুটে আসছে যেন এনসাইক্লোপিডিয়ায় দেখা প্রাগৈতিহাসিক প্রাণীর ছবির জীবন্ত প্রতিমূর্তি ইকথায়োসর। হাড়ের খাঁচায় ঢাকা চোখ, তেকোনা ধারালো দাঁত, অস্পষ্ট আলোয় ইস্পাতের ফলকের মতো চকচকে, বিভৎস লম্বা গলা ও পাখনাওয়ালা সামুদ্রিক সরীসৃপ প্লেসিওসর। সেই প্রবাল পাহাড় খান খান হয়ে ভেঙে পড়েছে, যেন কোনো আহত দানবের অসংখ্য ক্ষতস্থান দিয়ে রক্ত প্রবাহের মতো পাহাড়ের বিদীর্ণ জায়গাগুলো দিয়ে বেরিয়ে আসছে তরল আগুনের মতো লাভা স্রোত। মনে হলো বর্ষার নদীতে চান করতে নেমেছি। প্রচণ্ড ঝড় উঠেছে, আমার নাক কান ও মুখ দিয়ে প্রমত্ত বেগে জল ঢুকছে, ভেসে থাকতে পারছি না, আমি ডুবে যাচ্ছি। চোখ খোলার চেষ্টা করলেই ঘোলা জল সব কিছু মুছে অন্ধকার করে দিচ্ছে। অবসাদে সমস্ত শরীর শিথিল, ঘুমে সমস্ত শরীর ভেঙে পড়ছে। দীর্ঘ ক্লান্ত দিনের শেষে ঘুম। তারপর কখন চোখ খুলেছি জানি না। দেখি একটা খোলা জানলার পাশে শুয়ে আছি। বাতাসে জানলার পর্দাটা অল্প অল্প দুলছে। একটি ছোট টিপয় ফুলদানিতে সুন্দর ফুল সাজানো। পরিষ্কার ইংরেজিতে শাসনের সুরে এক নারী কণ্ঠ বলছে, এখন কিন্তু মোটেই উঠবার চেষ্টা করবেন না, শরীর আপনার ভীষণ দুর্বল। আমার মাথায় পুরু ব্যান্ডেজ, কোনো এক তীব্র ওষুধের গন্ধে সমস্ত ঘর ভরে আছে। কোথায় কোথায় আমি? এটা হারবার হসপিটাল। সংক্ষেপে আমাকে আশ্বস্ত করে মেয়েটি চলে গেল। বোধহয় নার্স হবে। কিছুক্ষণ বাদেই নার্সটি ফিরে এলো, সঙ্গে সুশোভনবাবু ও অমরেশ। এই যে সঞ্জয়, এখন কিরকম লাগছে? বাপরে, তুমি যা ভাবিয়ে তুলেছিলে! তোমার ছাড়া আমাদের কারো আঘাতই তেমন গুরুতর হয়নি। অমরেশের কপালে ছোট একটা প্লাস্টার লাগানো। ও বলল, ভাগ্যিস বিদ্যুৎ আমাদের আচ্ছন্ন মস্তিষ্কের চেয়ে দ্রুত কাজ করে, তাই আমাদের বিপদের সংকেত কয়েক সেকেন্ডের মধ্যেই গোয়েলের কাছে পৌঁছে যায়। এমার্জেন্সি অ্যালার্মটা একটা কর্ড দিয়ে সবসময় আমার হাতে বাঁধা থাকতো, তাই পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওপরে খবর গেছে। হাসপাতালে কদিন কাটিয়ে হোটেলে ফিরেই কলকাতায় ফেরার গোছগাছ আরম্ভ করেছি। কাল সকালের প্লেনেই যাব। সেদিন রাতে চন্দ্রশেখর জাহাজের সব অফিসারদের খেতে বলেছি। খাওয়া দাওয়ার পর আমাদের প্রিয় পোর্টিকোতে বসে কফি খাচ্ছি সকলে মিলে। রাত্রি 10টার পর হোটেল এখন নির্জন হয়ে গেছে, আমরা ছাড়া বোধহয় কেউ জেগে নেই। সুশোভনবাবুকে জিজ্ঞেস করলাম, স্যার, সমুদ্রের এ কাহিনী কাকেই বা বলবো, কেই বা বিশ্বাস করবে? তবুও নিজের মনটাকে পরিষ্কার করার জন্য একটা প্রশ্ন করি। যা আমরা দেখেছি তার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? বিবর্তনের রাস্তায় কোটি কোটি বছর আগেকার প্রাণীদের ওভাবে টিকে থাকার রহস্যটা কি? দুঃখের কথা সঞ্জয়, একটা আগ্নেয়গিরির আকস্মিক অগ্ন্যুৎপাতে ওরা ধ্বংস হয়ে গেল।
এমনকি আমাদের ক্যামেরার ছবিগুলো পর্যন্ত নষ্ট হয়ে গেল। নইলে আমাদের এই তথ্য পৃথিবীর বৈজ্ঞানিক সমাজে এক দারুণ আলোড়নের সৃষ্টি করত। প্রায় 100 বছর আগে ইংল্যান্ড থেকে চ্যালেঞ্জার জাহাজে চড়ে বিজ্ঞানীর দল গভীর সমুদ্রের তলায় যে প্রাণের সাড়া আছে তার প্রমাণস্বরূপ নানা জাতের বিদঘুটে মাছ সংগ্রহ করেন। তার মধ্যে প্রাগৈতিহাসিক বিশেষ কিছু ছিল না, যদিও যা তাঁরা এনেছিলেন মানুষের চোখে তা অতি অদ্ভুত ঠেকেছিল। অর্থাৎ সেগুলো পরিচিত চৌহদ্দির কিছুই নয়। আমার মনে হয় সমুদ্রের গভীরে প্রাণীদের বসবাস সময়ের হিসেবে অপেক্ষাকৃত আধুনিক। অগভীর জলে যাদের জন্ম, সমুদ্রের তলায় খাপ খাইয়ে নেওয়া তাদের পক্ষে কঠিন। শীতল অন্ধকার আবর্তে অত গভীর চাপে প্রাণী বাঁচে কি করে? অবশ্য আস্তে আস্তে সইয়ে নিয়ে কিছু মাছ সমুদ্রের তলায় বাস করছে বটে, কিন্তু তাদের সংখ্যা নিতান্তই নগণ্য। আবার এমন যদি হয় যে সমুদ্রতলে অপেক্ষাকৃত উত্তপ্ত ও নিম্নচাপের একটা এলাকা অনেকদিন ধরে বজায় রয়ে গিয়েছে, যেসব সামুদ্রিক প্রাণী সৃষ্টির সেই আদিম প্রভাতে তার সন্ধান পেয়েছিল, তারা সেখানে গিয়ে বংশ পরম্পরায় টিকে থাকতে পারে। ওই যে ডুবন্ত আগ্নেয়গিরির মধ্যে আমরা ঢুকেছিলাম, ওই এলাকাটা এমনই একটা জায়গা। তবে আমরা বাইরে থেকে বুঝতে পারিনি যে ওর সমস্ত অংশ এখনো সম্পূর্ণ মৃত নয়। অথবা এমনও হতে পারে যে আমরা সমুদ্রতলে এক বিরাট ভূমিকম্পের মধ্যে পড়েছিলাম। স্যার, ওখানকার জল কি করে অত গরম হলো 70 ডিগ্রি সেলসিয়াস? জানো তো, সমুদ্র এক অতিকায় ইঞ্জিনের মতো। নিরক্ষরেখার কাছ থেকে গরম জল আভ্যন্তরীণ স্রোতে চলে আসছে উত্তর মেরুর দিকে। তারই জায়গা ছেড়ে দিতে উত্তরের ঠান্ডা জল তলা থেকে ওপরে উঠে আসছে। তবে খুব সম্ভব ভূমিকম্পে পৃথিবীর অভ্যন্তর থেকে কিছু সুপারহিটেড জল এসে ওর সঙ্গে মিশেছে, তাই অত গরম হয়ে পড়েছিল। এরকম জায়গা কি আরও থাকতে পারে স্যার? হয়তো খুব কমই আছে। সমুদ্রের গভীর অংশ সম্বন্ধে আমরা এত কম জানি যে আছে কি নেই বলে দেবে কে? কোটি কোটি বছর আগে সমুদ্রের ওপর তলার যেসব বাসিন্দা ধ্বংস হয়ে গেছে, তার সামান্য দু একটি হয়তো এখনও সমুদ্রের নিচে টিকে থাকার প্রাণপণ চেষ্টা করছে। আমাদের গল্পের প্রবাহে হঠাৎ বাধা পড়ল। ডেস্ক ক্লার্ক এসে সুশোভনবাবুকে খবর দিল যে আমেরিকার সঙ্গে টেলিফোনে সংযোগ করা গেছে। উনি উঠে গেলেন। হু হু করে হাওয়া দিচ্ছে আরব সাগরের ওপার থেকে। আমাদের কারো মুখে আর কোনো কথা নেই। প্রত্যেকেই যেন এই নির্জন বিশ্রামের মুহূর্তগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। গুড নিউজ অমরেশ, ম্যাসাচুসেটস থেকে প্রফেসর হ্যাগস্ট্রম পরশুর মধ্যেই এসে পড়ছেন। ওরা শিলাকান্ত সম্বন্ধে ভীষণ উত্তেজিত। এখন ওটাকে বাঁচিয়ে রাখা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। ওটা পরীক্ষা করে যেসব তথ্য আমরা পাবো তার দাম অনেক। অনেক রাত হয়ে গেছে সঞ্জয়, তোমাকে তো আবার ভোরে উঠে প্লেন ধরতে হবে। অল দ্য ক্রেডিট গোজ টু ইউ। ইয়েস মাই বয়। সুশোভনবাবু, অমরেশ সবাই করমর্দন করে বিদায় নিল। আমি চিত্রার্পিতের মতো বসে রইলাম। আজ রাতে আর কি ঘুম আসবে? আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org